কোন, সেই প্রশ্নগুলোকে উস্কে দিয়েছে। নাম্বার 1, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যিনি ধরা পড়েছেন সে একজন সিভিক ভলেন্টিয়ার, কিন্তু সে কোন থানায় কর্মরত ছিল? ওই এলাকার কোনো থানায় কর্মরত তো ছিলেন না, আমরা যতদূর খবর পাচ্ছি এখনো পর্যন্ত। সেই রায়বাবু মাননীয় মুখ্যমন্ত্রী শান্তনুবাবুকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছে। শুনতে পাচ্ছি এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য নাকি এবং খুব সক্রিয় এবং ওজনদার সদস্য নাকি তথাকথিত সিভিক ভলেন্টিয়ার, যিনি এই কাণ্ডটা ঘটিয়েছে। এর আগেও আমরা দেখেছি আদালতে রাজ্য সরকারকে গিয়ে মুখ পড়েছে যে সিভিক ভলেন্টিয়ার লাঠি চার্জ করতে পারে কিনা। এমনকি যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে দিয়েছিল যে কোনো সিভিক ভলেন্টিয়ারকে বিভিন্ন নির্বাচনী কাজে রাখা যাবে না। অথচ এইভাবে সিভিক ভলেন্টিয়ারদেরকে তাদের এখতিয়ারের বাইরে গিয়ে ব্যবহার করছে রাজ্য সরকারের পুলিশের কর্তা। তাই আমাদের প্রথম দাবি হচ্ছে, এর ফলে সিভিক ভলেন্টিয়ারদেরও ক্ষতি হচ্ছে, তাদেরও সমস্যায় পড়তে হচ্ছে। তাদেরকে যে মাইনে দেওয়া হয় তার অনেক বেশি তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে। অনেকে দিয়ে গাড়ি চালানো হয়, অনেকে দিয়ে ট্রাফিক কন্ট্রোল করানো হয়। আমি নিজে দেখেছি পুলিশ সিভিক ভলেন্টিয়ার্সকে দিয়ে লাঠিচার্জ করিয়েছে, পরবর্তী সময় আদালতে গিয়ে মুখ পুড়েছে। এতে সিভিক ভলেন্টিয়ারদেরও ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ তাদেরও ক্ষতি হচ্ছে। তার ফলে আমাদের দাবি রাজ্য সরকারের কাছে যে আপনারা সিভিক ভলেন্টিয়ার কি করতে পারবে আর কি করতে পারবে না একটা বেঁধে দিন, এবং সেটা আদালতের যে নির্দেশগুলো আছে, স্ট্যান্ডিং যে ভার্ডিক্টগুলো আছে, তাকে যেন উল্লঙ্ঘন না করে। তাহলে মানুষের মধ্যে বা একটি হসপিটাল কর্তৃপক্ষের মধ্যেও একটা স্পষ্ট ধারণা থাকবে যে আমরা একজন সিভিক ভলেন্টিয়ারকে কতদূর এন্ট্রি দেবো আর কতদূর দেবো না। যেহেতু কোনো সংজ্ঞা নেই, কোনো কিছু উল্লেখ করা নেই, কোনো কিছু লেখা নেই, সেটা পুরো বিষয়টি ধোঁয়াশা হয়ে আছে। সিভিক ভলেন্টিয়াররা বারবার এইভাবে সমস্যায় পড়ছে, সাধারণ মানুষ এবং অন্যান্য হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় ট্রাফিকের ক্ষেত্রে তারাও সমস্যায় পড়ছে। রাস্তার মাঝখানে বাইক দাঁড় করিয়ে সিভিক ভলেন্টিয়ার ফাইন নেয়, পারে কি এটা সংবিধান অনুসারে, আইন অনুসারে পারা উচিত কি পারা উচিত না রাজ্য সরকার ঠিক করে দিক, তবে সাধারণ মানুষ মানবে। না সাধারণ মানুষ মানবে কেন? সে তো পুলিশের মতো পুলিশ নয়, তার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব বা পদের দায়িত্ব সেইভাবে নেই, তার পেনশন নেই, সে তারা নিজেরাও অসুরক্ষিত। সুকান্তদা, দেখা যাচ্ছে যে অনেক জায়গায় বলছি যে আরো যে প্রশ্ন উঠছে যে বাইক ব্যবহার, সাধারণত সিভিক ভলেন্টিয়াররা বাইক ব্যবহার করে থানা বা ইউনিটের বাইক, তারা যখন ডিউটিতে থাকে তখন। কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে এই সরকারি গাড়ি সে সরাসরি ব্যবহার করে, তার নামে বরাদ্দ করা রয়েছে গাড়ি এই সঞ্জয়ের নামে, এবং পুলিশ ব্যারাকে থাকার নিয়মতা নেই, তা সত্ত্বেও দিনের পর দিন 4th ব্যাটালিয়নের ব্যারাকে এই সঞ্জয় থাকে। দেখুন, এই যে মুখ্যমন্ত্রী যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করে দিয়েছেন না, এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ড যা ওই শান্তনুবাবু, যিনি কালীঘাট থানার ওসি ছিলেন এক সময়, সে তো সুপার কনস্টিটিউশনাল বডি, সে তো রাজ্যের ডিজিরও মাথার উপরে। রাজ্যের ডিজিও হয়তো একান্তে দেখা হলে শান্তনুবাবুকে স্যারটার বলে নয়। তো এইরকম যখন আপনি বডি তৈরি করে দেবেন, এটা তৃণমূলের হচ্ছে তোলাবাজ পুলিশদের লবি। তো স্বাভাবিকভাবে তার অ্যাক্টিভ সদস্য এই ব্যক্তি, এই সিভিক ভলেন্টিয়ার, সে তো গাড়ি নিয়ে ঘুরবে। এরকম যারা যারা এরকম নেতা কোচের আছে তারা এরকম করে বেড়াচ্ছে। আজ শান্তনুবাবু সম্পত্তির হিসাব হোক না পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাথায় যিনি আছেন, রাজ্য সরকারকে বলছি যে তার সম্পত্তি, তার স্ত্রী, তার আত্মীয়, তাদের সবার সম্পত্তির পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে থাকার আগে এবং থাকার পরে এই সম্পত্তির হিসেব হোক। ক্ষমতা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে জানাক, বা তার পুলিশ ডিজি জানাক, ডিজির যদি ক্ষমতা থাকে, যে শান্তনুবাবু এবং তার পরিবারের আত্মীয়া তাদের নামে কত টাকার সম্পত্তি আছে এবং আগে কত টাকার সম্পত্তি ছিল, যবে থেকে উনি ওয়েলফেয়ারের মাথায় বসেছেন তার আগে এবং তারপরে, এই দুটো সম্পত্তির হিসেব দিতে হবে। বলছি, অনেক জায়গায় দেখা গিয়েছে যে দলের সঙ্গে, শাসক দলের সঙ্গে মধ্যস্থতার ভূমিকায় সিভিক ভলেন্টিয়াররা রয়েছে। এর আগে দুর্নীতিকাণ্ড যেগুলো প্রকাশ্যে এসেছে, অনেকে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সি করেছে, অনেকে আবার আটক হয়েছে। কিভাবে দেখছেন? দেখুন, সেটা হচ্ছে এই জন্য, তার কারণ হচ্ছে রাজ্য সরকারের নির্দিষ্ট কোনো নির্দেশিকা নেই যে একজন সিভিক ভলেন্টিয়ার কি করতে পারে আর কি করতে পারে। একটা ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে, সেই সুযোগ কিছু অসাধু ব্যক্তি নিচ্ছে।
যাদের মনে বাসনা আছে যে আমি সিভিক ভলেন্টিয়ারের চাকরি করে কোটিপতি হব, তারা সেই রাস্তায় ঢুকে যাচ্ছে। সবাই এরকম নয়। আর সব ভুগছে কারা? বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ার যারা নিরীহ, যারা ভালো, তারা রাজ্যের পুলিশ স্টেশনগুলিতে তারা পর্যন্ত শোষণের সম্মুখীন হচ্ছে। যে মাইনে দেওয়া হয় তা দিয়ে সামান্য মাইনে দিয়ে সংসার তো চলে না। তারপরেও যেভাবে তাদেরকে ঘন্টার পর ঘন্টা ডিউটি করানো হয়, আপনি যদি শাসক দলের হয়ে ওই ধরনের অবৈধ কাজে লিপ্ত থাকেন, আপনাকে কম ডিউটি দেওয়া হবে। সবাই যেরকম মেরুদণ্ড বিক্রি করতে পারে না, বা সবাই এরকম বাজে কাজ করতেও পারে না। যারা করতে পারে না, সাধারণ সিভিক ভলেন্টিয়ার, তারা ভুক্তভোগী হচ্ছে। তারা ধোঁয়া রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে প্রতিদিন ডিউটি করে যাচ্ছে। অসাধু কাজে ইউজ করা হচ্ছে। না, সে তো হয়। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে সব জায়গায় আমরা বহু জায়গায় দেখেছি যারা অনুপ্রাণিত সিভিক ভলেন্টিয়ার আছে, তারা লোকাল বিজেপি ভোটারদেরকে বাড়ি বাড়ি গিয়ে হুমকি চুমকি ভয় দেখানো, সবই তো চলে। বিজেপি নেতা কোথায় যাচ্ছে আসছে, কাকে ভাসাতে হবে কেস দিয়ে, এই সমস্ত তথ্য তো সিভিক ভলেন্টিয়ার দেখুন 2-4 জন আছে যারা তৃণমূলের একেবারে অনুপ্রাণিত সিভিক ভলেন্টিয়ার, তারা করে বেড়াচ্ছে। একাধিক ব্যক্তি যুক্ত থাকলেও কি সঞ্জয় রায়ের নামটা সামনে এনে কি কাউকে আড়াল করার চেষ্টা করছে? দেখুন, আমরা যেটা মিডিয়ার মাধ্যমে যেটা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি, যে 2 ধরনের নাকি সিমেন্ট স্পেসিমেন নাকি পাওয়া গেছে। আমরা পুলিশের কাছ থেকে তো আধিকারিকভাবে তো কিছু পাচ্ছি না, কিন্তু যেভাবে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, তো তাতে তো গণধর্ষণ হওয়ার সম্ভাবনা বেশি। একজন মানুষ ধর্ষণ করে তো 2 ধরনের সিমেন্ট স্যাম্পল পাওয়া যাবে না। তারপর অত্যাচারের যে ধরন দেখা যাচ্ছে, এবং অত্যাচারের যে ধরন দেখা যাচ্ছে, কলার ব্রেকেজ আছে, এটা তখনই হবে যে 2 জন হাত কেউ ধরেছিল আর আরেকজন গলা টিপছিল, নাহলে তো সে তো হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করবে, এবং তার ফলে এতটা মারা যেতে পারে, কিন্তু ব্রেকেজ হবে না। সুগতবাবু, পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করা হচ্ছে এই সঞ্জয়ের ব্যাপারে, যে সিভিক পুলিশ রয়েছে, তিনি বিষয়টা এগিয়ে গিয়ে তিনি বলছেন যে আমাদের চোখে সঞ্জয় এখন শুধুই অপরাধী। সেখান থেকে পুলিশের পক্ষ থেকে কিছু লুকানোর চেষ্টা করা হচ্ছে, পুরো লুকানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই ওয়েলফেয়ার সোসাইটির বিষয়গুলো সামনে চলে এলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা ওয়েলফেয়ার সোসাইটি, এবং সেটা কার ওয়েলফেয়ার করছে সেটা ধরা পড়ে যাবে। এবং এই ওয়েলফেয়ার সোসাইটি ভোটের সময় পুলিশরা কাকে ভোট দেবে সেটা পর্যন্ত নির্ণয় করে দেয়। ব্যালট নিয়ে নেওয়ার ঘটনা এর আগে ঘটেছে। এই ধরনের বহু ঘটনা ঘটিয়েছে পুলিশ ওয়েলফেয়ারের নেতারা। সেই জন্য ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। ডিজি যে ধরনের মন্তব্য করছেন, ওনার খুব তাড়াতাড়ি পুলিশের পোশাক ছেড়ে পলিটিক্সে নামা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন যে অন্য কোনো তদন্তকারী সংস্থা যদি তদন্ত করে সেক্ষেত্রে তার কোনো আপত্তি নেই, সরকারের কোনো আপত্তি নেই। পাশাপাশি এই যে ঘটনা ফাস্ট ট্র্যাক কোর্টে এনে যদি কেউ ফাঁসির আবেদন করে সেটাও তিনি বলছেন। না, ওনার বলার তো কোনো জায়গা নেই। কে করবে? অন্য এজেন্সিকে অ্যাপ্রোচ আপনাকে করতে হবে। ইট ইজ ইউর ডিউটি। সিবিআই তো উড়ে এসে জুড়ে বসতে পারে না। সিবিআই কোনো তদন্ত হাতে নিতে গেলে রাজ্য সরকারকে সিবিআই কে লিখিত অনুরোধ করতে হয়। মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন সিবিআই কে যে আপনারা এই তদন্তের ভার নিন? এখনো পর্যন্ত তো আমরা সেরকম কিছু জানতে পারিনি যে মুখ্যমন্ত্রী এরকম করেছেন কোনো অনুরোধ। তো উনি কার অপেক্ষায় বসে আছেন? ভাইপো বলছে গুলি করে দাও, পিসি বলছে ফাঁসি দিয়ে দাও। আরে করতে তো আপনাদেরকে হবে। প্রশাসনে আপনারা আছেন, আপনারা বিরোধী দল না। আপনারা দাবি জানাচ্ছেন ফাঁসি দেওয়ার, গুলি মারার, যা করার করুন। আর ভাইপো এখন কেন কথা বলছে? যখন 11 সালে যখন পার্কস্ট্রিট কাণ্ড ঘটলো, যখন কামদুনি ঘটলো, তখন তো পার্কস্ট্রিট কাণ্ড ঘটার সময় তো আপনাদের ইউপিএ সরকার। আপনারা কেন সেই সময় রেজলিউশন আনেননি? কেন সেই সময় আপনাদের কি বলছেন করেননি, আইন পাস করেননি? এখন বিজেপির ঘাড়ে চাপাচ্ছেন। তখন কি হয়েছিল? ঘুম ভাঙতে এত বছর সময় লাগলো কেন? সঞ্জয় রায় দেখা যাচ্ছে এর বিরুদ্ধে আরো কিছু পুরনো অভিযোগ উঠে আসছে। 2019 সাল থেকে বিভিন্ন পুলিশের মহিলা কর্মীকে ফোন করে উত্তপ্ত করে গেছেন, কখনো মহিলা চিকিৎসককে ঝামেলা করতে করতে প্রায় মারধর করতে গেছেন। সেই সময় যদি ওনাকে লাগাম পড়ানো যেত, তাহলে কি এই ধরনের ঘটনার পরেও যথেষ্ট সন্দেহ। যাওয়ার সময় মদ্যপান করেছে, ফিরে এসে সকালবেলা মদ্যপান করেছিল ব্যারাকেই। তো দেখুন, আমি বারবার যে পয়েন্টটি তোলার চেষ্টা করছি, যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এর আশকারাতে এটাই সম্ভব হয়েছে, এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। তার অনুপ্রেরণাতে এরা এত মাথা গজিয়ে উঠেছে, এত বড় মাথা হয়ে গেছে। কত রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজ যেগুলো রয়েছে জেলায়, সেগুলোতেও তো আপনারা বারবারই অভিযোগ করেন। আপনি সম্প্রতি বিভিন্ন মেডিকেল কলেজের অব্যবস্থা নিয়ে রাজ্যপালকেও আপনি চিঠি লিখেছেন।
আমি আরজিকর নিয়ে চিঠি লিখেছিলাম যে আরজিকরে একের পর এক দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির অভিযোগ প্রিন্সিপালের দিকে যাচ্ছে, এর তদন্ত হওয়া উচিত, তাকে সরিয়ে তদন্ত হওয়া উচিত। আমি শুধু তাই নয়, আমি আগামীকাল বা আজকে আমি জেপি নাড্ডা সাহেবকে চিঠিও দিচ্ছি যে প্রয়োজনে এমসিআই টিম পাঠানো হোক, দেখা হোক যে রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলোতে পরিকাঠামো ঠিক আছে কি নেই। যদি পরিকাঠামো ঠিক না থাকে তাহলে তো সেখানে পড়াশোনা চলতে পারে না। যে পুলিশের এরকম দ্বৈত নীতি দেখা গেল কেন? যখন পুলিশ পরিবারকে ফোন করলো তখন পুলিশের তরফ থেকে বলা হলো যে এটা আত্মহত্যার ঘটনা ঘটেছে, আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আপনারা আসুন। পরিবারের লোক যখন আসে তখন পুলিশ অলরেডি বডি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। এখন অদ্ভুত ভাবে পুলিশের রোল এই ঘটনার ক্ষেত্রে সন্দেহজনক। সেই জন্য আমরা বারবার বলছি যে সিবিআই তদন্ত হওয়া উচিত। পুলিশ প্রথমে বলেছে যে আত্মহত্যা হয়েছে এবং পুলিশ ক্রমাগত চাপ সৃষ্টি করে গেছে যে যেন তাড়াতাড়ি বডিটা দাহ করা হয়। কেন? আপনারা জানেন যে কোর্টের স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে যে সন্ধ্যেবেলা সূর্য ডোবার পর পোস্টমর্টম করা যাবে না। এক্ষেত্রে সূর্য ডোবার পর পোস্টমর্টম করা হয়েছে, তাড়াতাড়ি বিষয়টিকে ধামাচাপা দেওয়া হয়েছে, পরিবারকে পর্যন্ত বলা হয়েছে আপনারা তাড়াতাড়ি দাহ কার্য সম্পন্ন করুন। পরিবার মিডিয়া মেয়েকে দেখতে চাইলে দেখতে দেওয়া হয়নি বহুক্ষণ। পরিবার মিডিয়ার ফোন রিসিভ করতে চাইলে বলেছে কেন মিডিয়ার সাথে কথা বলছেন। অদ্ভুত ব্যাপার। পরিবার মিডিয়ার সাথে কথা বলবে কি বলবেন না এটা কি পুলিশ ঠিক করে দিতে পারে? কোন আইনের বলে পুলিশ এটা করছে? পুলিশের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক। পুলিশ এই ঘটনার তদন্ত করতে পারবে না এবং আমি দাবি জানাচ্ছি নিদের পক্ষে সিপির উচিত এই ঘটনার দায়িত্ব নিয়ে, যেহেতু পুলিশের তরফ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে, পুলিশের মধ্যে থেকে একজন ক্রিমিনাল, অতএব তাকে সরে যাওয়া উচিত নিজের পদ থেকে, ইস্তফা দেওয়া উচিত। পুলিশের ভূমিকা নিয়েও সিবিআই তদন্ত হওয়া উচিত। অবশ্যই যখন তদন্ত হবে শুধু কেন এটা নিয়ে হবে, সমস্ত বিষয়টা নিয়ে হওয়া উচিত। সাংগঠনিকভাবে আপনারা কি রাজ্য জুড়ে কোনো কর্মসূচি? আমাদের সব জায়গাতে বিক্ষোভ অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন গতকাল থেকে, গত পরশু থেকে অ্যাকচুয়ালি আমরা শুরু করেছি। গতকাল তো আমি নিজে মোমবাতি মিছিল করেছি। আমরা সমগ্র ছাত্র সমাজ, আমি একজন মাস্টারমশাই হিসেবে, একজন দুজন কন্যার পিতা হিসেবে সমগ্র ছাত্র সমাজের কাছে আবেদন, শুধু মেডিকেল সমাজ নয়, আজকে শুধু মেডিকেল পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছে, সমস্ত ছাত্র সমাজের উচিত এর বিরুদ্ধে গর্জে ওঠা, রাস্তায় নামা। সুমনবাবু, এই জায়গাটাতে আমার একটি ছোট প্রশ্ন, সেটা হচ্ছে যে গতকাল আপনি যে আহ্বানটা এই মুহূর্তে দিলেন যে শুধু মেডিকেল কেন আরো অন্যান্য ছাত্র সমাজ আসা হয়েছে, গতকালকে আরজিকরের দরজায় যে দৃশ্য দেখা গেল, প্রথমে সকালে কংগ্রেসের প্রতিনিধি দল গিয়েছিল, তাদের পতাকা সরিয়ে দিতে বলা হলো। বিজেপির উত্তর কলকাতা জেলা শাখা যখন গেল তাদের বলা হলো পতাকা রেখে আসুন। আপনাদের সাথে একটা ঝগড়া বিবাদ দেখা গেল। এরপর বামেরা যখন গেলেন, ডিওয়াইফআই, এসএফআই এবং স্টুডেন্টস হেলথ হোমের সদস্যরা, তাদের সাথে কার্যত মারপিট চললো। গো ব্যাক পলিটিক্স, পলিটিক্স চাই না, বাইরের লোক কেন আমাদের এখানে নাক গলাতে আসছে, আরজিকর বুঝে নেবে আরজিকরের বিষয়। এই যে আচরণ, একটা আন্দোলন, দুই আন্দোলনকারী, তাদের মধ্যে মারপিট, পুলিশের ইউনিফর্মে জুতোর দাগ, এই ছবিগুলো কি বলছে? দেখুন, আন্দোলনকারীদের মধ্যে কারা আছে আমরা তো জানি না, হয়তো তৃণমূলের অংশ থাকতে পারে। আরজিকর তো বুঝছে না, কারণ আমাদের লোকসভাতে দুজন আরজিকরের অ্যালামনাই আছে, তৃণমূল কংগ্রেসের এমপি, আমাদের ঘোষ দস্তিদার ম্যাডাম, দ্বিতীয় শর্মিলা ম্যাডাম, দুজনেই আরজিকরের অ্যালামনাই। কই তাদের তো বুক করে দেখতে পাচ্ছি না। তিনজন বিধায়ক আছে সম্ভবত এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায়, যারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তারা আরজিকর থেকে পাস আউট, তাদের তো কণ্ঠ আমরা কোথাও শুনতে পাচ্ছি না। অতএব আরজিকর একা আরজিকর বুঝে নেবে, আমরা যদি এভাবে খণ্ডিত হয়ে থাকি যে আরজিকর বুঝে নেবে, সুকান্ত মজুমদারের পরিবারে কিছু হয়েছে সুকান্ত মজুমদার একা বুঝে নেবে, তাহলে তো এই সমাজ চলবে না। এবং ডাক্তার বাবুদেরকে সমাজ বন্ধু বলা হয়। আগামী দিনে আপনারা যদি সমাজ বন্ধু হয়ে এই ধরনের চিন্তা ভাবনা বিশ্বাস করেন, যারা এই কথা বলছেন, নিশ্চয়ই সবাই এই কথা বলছেন না, যারা এই ধরনের কথা বলছেন, আমার মনে হয় তাদের সঠিক দিকে তারা যাচ্ছে। সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে আরজিকর হাসপাতালে, নিরাপত্তা রক্ষী বাড়ানো হচ্ছে, বক্তব্য হচ্ছে দুজন ওই দিন যারা দায়িত্বে ছিলেন তাদের সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এত পরে কেন? চোর পালালে বুদ্ধি পারে, চোর পালিয়ে গেছে, এবার বুদ্ধি পারবে আমাদের সরকারের। প্রশ্ন তো এটা ওঠা উচিত যে এতদিন কেন সিসিটিভি লাগেনি,
নাকি সিসিটিভির টাকা এসেছিল সেটা ভাগ বাটরা হয়ে চলে গেছে কোথাও? সেটা নিয়ে সবার আগে তদন্ত হওয়া উচিত। কেন লাগেনি এতদিন সিসিটিভি? এবং কি ভয়ঙ্কর ঘটনা, একজন শিক্ষিতা মহিলা যিনি এমডি সেকেন্ড ইয়ার করছেন, চেস্ট স্পেশালিস্ট হতে চলেছেন আগামী দিনে, তাকে কলকাতার বুকে সরকারি মেডিকেল কলেজের মধ্যে ধর্ষিত হতে হলো, মার্ডার হতে হলো। এর গুরুত্ব ভারতবর্ষের কোথাও হয়েছে কিনা আমার অন্ততপক্ষে নিদেন 10-15 বছর তো মনে পড়ছে না এই ধরনের ঘটনা। সোনাদা, হিন্ডেনবার্গ রিসার্চের যে সাম্প্রতিক রিপোর্ট সামনে এসেছে তাতে ইতিমধ্যে জাতীয় রাজনীতিতে যথেষ্ট শোরগোল, যে সেখানে বলা হচ্ছে যে আদানি শিল্প গোষ্ঠীর বিদেশে সরানো টাকায় অংশীদারিত্ব ছিল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির প্রধানের। দেখুন, হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে এর আগেও বিভিন্ন বিতর্ক হয়েছে, পরবর্তী সময় দেখা গেছে তেমন কিছুই না। হিন্ডেনবার্গ অনেক কিছু বলে, তারা তো আর কোনো সত্যবাদী যুধিষ্ঠিরের ছেলে নয় যে তারা যা বলবে সেটাকে অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে। আগামী দিনে তদন্ত হবে, তদন্ত হয়ে যদি সেরকম কিছু হয় দেখা যাবে। প্রথম কথা হচ্ছে আমরা তাদের কতটা বিশ্বাস করব, বিশ্বাস করার মতো ক্রাইটেরিয়া কি আছে। কোনো ভারতীয় কোম্পানি উপরে উঠলে পরে স্বাভাবিকভাবে অন্যান্য দেশের লোকেদের চোখটা একটু কর করাবে, এটা অস্বাভাবিক কিছু না। জানি কালো চামড়ার লোক কিভাবে এতদূর পৌঁছচ্ছে, তো এ হতে পারে অন্য কোনো দেশের ইয়ে আছে, থাকতেই পারে। ভারতবর্ষের সীমান্তে বিশেষ করে শীতলকুচি সহ আপনার উত্তরবঙ্গের বেশিরভাগ সীমান্তে কিছু কিছু করে বাংলাদেশি সংখ্যালঘুরা তারা আশ্রয় নিতে এসে বসে আছেন লোটা কম্বল সাথে নিয়ে। এই যে ছবি, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি টিম ফর্ম করেছেন, কিন্তু সেই আপনারা কেন্দ্রীয় সরকারের তরফে, আপনি যেহেতু মন্ত্রিসভার সদস্য, আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? এই বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য ভারত সরকার কি পদক্ষেপ নিতে পারে? আমাদের সরকার পুরো বিষয়টির উপর নজর রেখেছে। সরকার নিজের মত এর আগেই আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর টুইট, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর টুইটের মাধ্যমে আপনাদের সামনে এসেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি টিম পর্যন্ত তৈরি করেছেন এবং বিএসএফ পুরো বিষয়টির উপর নজরদারি রেখেছে এবং বিএসএফ তাদের কাউন্টার পার্ট এবং বাংলাদেশ সরকার যারা এখন দায়িত্বে আছেন তাদেরকে সময় টাইম টু টাইম সমস্ত কিছু জানানো, এবং এই মুহূর্তে বেশিরভাগ জায়গায় সীমান্তের পাশে কোনো লোক নেই, বেশিরভাগ জায়গাতেই তারা ফিরে গেছেন এবং সেক্ষেত্রে বাংলাদেশ আর্মিও যথেষ্ট সহযোগিতা করেছে। আমরা চাই বাংলাদেশে শান্তির প্রতিষ্ঠা হোক, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, স্বাভাবিকভাবে তাদের বিষয় তাদেরকেই করতে হবে, তাদেরকেই ব্যবস্থা করতে হবে এবং আমরা সেইখানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা নিয়ে চিন্তিত, যেরকম মাননীয় প্রধানমন্ত্রী কনসার্ন ব্যক্ত করেছেন, আমরা সেরকম চিন্তিত আছি। আমরা চাই দ্রুত সমাধান। বলছি, এখতিয়ার বেঁধে দেওয়ার জন্য শোনা যাচ্ছে যে আপনারা আদালতের দ্বারস্থ হচ্ছেন, তাতে করে সিভিকের প্রয়োজন আগামী দিনে হব, এখন এই মুহূর্তে পার্টি কোনো সিদ্ধান্ত নেই। রাজ্য সভাপতির কাছে প্রশ্ন, পুজো তো আসছে, পুজোর আগে রাজ্য বিজেপিকে নতুন দমে রাস্তায় দেখা যাবে? কারণ রাজনৈতিক পরিসরে এই প্রশ্ন উঠছে, রাজ্যে এত বড় বড় সব ইস্যু হচ্ছে, রাজ্যের প্রধান বিরোধী দল সেই রাস্তার আন্দোলনে কোথায়? দেখুন, আমাদের আন্দোলন চলছে, আমরা জেলা ওয়াইজ আন্দোলন করছি। আমরা ভবিষ্যতে যদি এই সরকার এই কাণ্ডের যদি কোনো শুরু হয় না, প্রয়োজন আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করবো, সেই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে।